গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো প্রত্যেক সপ্তাহের মতো আজকেও একটা খুব গুরুত্বপূর্ণ বায়োসায়েন্সের ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমাদের পূজা ম্যাম। তো আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আজকে আলোচনা করব, ঠিক আছে? তো মোটামুটি আজকের যে সেশনটা আমি কন্ডাক্ট করব বলে ঠিক করেছি, সেই সেশনে মোটামুটি আমরা টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স দেখতে পাবো 15টা, 15টা মতো প্রশ্ন পাবো এবং 15টা প্রশ্নের নানা রকমের এক্সপ্লানেশন থাকবে, যেগুলো তোমরা ক্লাসে জানতে পারবে এবং নতুন কিছু তথ্য তোমরা শিখবে, এটুকু আমার বিশ্বাস, যেটা তোমাদের আপকামিং পরীক্ষাগুলোকে হেল্প করবে। তো আজকের ক্লাসটা আমাদের এক্সক্লুসিভলি ডেডিকেটেড ফর WBCS প্রিলিমস, কারণ যেহেতু আমাদের আপকামিং পরীক্ষা বলতে WBCS প্রিলিমস হওয়ার কথা বা পিএসসির একাধিক পরীক্ষা হওয়ার কথা, এরকমটা আমরা শুনতে পাচ্ছি, বা অলরেডি তোমরা জানো অনগোয়িং বেশ কিছু ফর্ম ফিল আপও চলছে। তো সেই পরীক্ষাগুলোকে টার্গেট করেই কিন্তু আজকে সেটটাকে প্রিপেয়ার করা। এর মানে এটা নয় যে অন্য কোনো পরীক্ষার ডিমান্ড বা অন্য কোনো পরীক্ষার নিডকে এই কোয়েশ্চেনগুলো কেটার করবে না, ডেফিনেটলি না। তোমরা সেম সিলেবাসের ওপরে যে পরীক্ষাগুলো দাও, সব পরীক্ষার জন্যই কিন্তু আজকে সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা ক্লাসে জয়েন করে যাও। লাইভ ক্লাসের সব থেকে বড় সুবিধে হচ্ছে, গুড মর্নিং, লাইভ ক্লাসের সব থেকে বড় সুবিধে হচ্ছে তোমরা আমার সাথে ইন্টারাক্ট করতে পারবে, তোমরা ডিরেক্টলি কমেন্টে তোমাদের আনসার জানাতে পারবে, বা কোনো ডাউট বা কোয়ারি থাকলে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারবে। দিস ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়, এবং এটা লাইভ ক্লাসেই পসিবল। সুতরাং প্রত্যেকে ক্লাসে জয়েন করে যাও। আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা 10টা থেকে, অনেকেই জয়েন করে গেছো, অনেকেই জয়েন করে গেছো ক্লাসে, বাকিরাও ক্লাসে জয়েন করে যাও। আচ্ছা, দেখো আরেকটা কথা বলি ক্লাস শুরু করার আগে, সেটা হচ্ছে আমি তোমাদের যেটা কমিট করেছিলাম যে আমাদের প্রিলিমস জবে হবে, এখনো অবধি আমাদের কাছে কোনো ক্লু নেই যে কোন দিন বা কোন মাসে প্রিলিমিনারি হতে চলেছে। উই আর অ্যাবসলিউটলি ক্লুলেস, কিন্তু খুব শিগগিরই হবে পরীক্ষা, এরকমটা ধরেই আমরা এগোতে পারি। তো আমি যেটা তোমাদেরকে কমিট করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, যে আমরা একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, কারণ সায়েন্স সাবজেক্টটা একটা অনেক ভাস্ট একটা সাবজেক্ট। সেখানে বায়োলজি বা যেটাকে আমরা বায়োসায়েন্স বলি, সেটা একটা মাইক্রোস্কোপিক পার্ট। কিন্তু আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করি, বা আমরা প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড নিয়ে যদি ডিসকাশন করি, দেখব যে এখন কিন্তু সায়েন্সের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করাটা ইজ ম্যান্ডেটরি, এবং ঠিকঠাকভাবে অ্যাকিউরেটলি আমরা কিভাবে পরীক্ষার হলে উত্তরগুলো করে আসতে পারি, সেটাই কিন্তু এই সেশনটা করানোর উদ্দেশ্য আমার। এবং পরীক্ষা পর্যন্ত আমরা এরকম অনেকগুলো সেশনই করব। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকে লাইভ সেশনে পার্টিসিপেট করো। আমার ক্লাস মোটামুটি উইকে একটা কনস্ট্যান্ট দিনেই হয়, থার্সডে মর্নিং মানি বায়োলজি। এটা একটু তোমরা ব্রেনে রেজিস্টার করে নাও এবং লাইভ ক্লাসে এসো, এটা রিকোয়েস্ট, কারণ তাতে তোমরাই কিন্তু বেনিফিটেড হবে। কারণ প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা করে অ্যাটলিস্ট এইটুকু এক্সপিরিয়েন্স করেছো যে লাইভ ক্লাসে ইন্টারাকশন করাটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, তো চলো লেটস স্টার্ট দ্য ক্লাস উইদাউট ওয়েস্টিং টাইম। আমরা ক্লাসে মুভ করে যাই। অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমি একের পর এক স্ক্রিনে আনবো। তোমাদের যেটা সঠিক উত্তর বলে মনে হবে, তোমরা গেস করছো, মনে হচ্ছে অপশন এ, বি, সি, ডি, 4টে করে অপশন থাকবে। যেটা তোমাদের মনে হবে সেটা তোমরা কমেন্টে আনসার করবে, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে which of the following disease is autosomal? Which of the following disease is autosomal? বাংলায় বলা হয়, বাংলায় বলা হয় কোন রোগটি অটোজোম বাহিত? দেখো আমরা যদি হিউম্যান ক্রোমোজোম দেখি, তাহলে হিউম্যান ক্রোমোজোম দু রকমের হয়। একটাকে আমরা বলি হচ্ছে অটোজোম বা সোম্যাটিক ক্রোমোজোম,
আরেকটাকে আমরা বলি হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, রাইট? তাহলে নিম্নলিখিত যে রোগগুলো আমরা অপশনে দেখতে পাচ্ছি তার মধ্যে কোন রোগটি অটোজোম বাহিত রোগ, বা which of the following disease is autosomal? অপশন এ বলছে হেমোফিলিয়া, অপশন বি বলছে থ্যালাসেমিয়া, অপশন সি বলছে কালার ব্লাইন্ডনেস এবং অপশন ডি বলছে অল অফ দ্য অ্যাবভ। একদমই তাই, অটোসোমাল ডিজিজ হচ্ছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়াটা কিন্তু একটা ইনহেরিটেড ডিজিজ, মাথায় রাখবে। এখানে হেমোগ্লোবিন, ব্লাডের যে হেমোগ্লোবিন, হেমোগ্লোবিন is a respiratory protein pigment. Respiratory protein pigment. Respiratory protein pigment যার কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে ট্রান্সপোর্ট করা। তো এই পার্টিকুলার প্রোটিনটা ফরমেশন করার জন্য যে জিনটা রেসপন্সিবল, সেই জিনে যদি মিউটেশন হয়, বা সামহাউ সেই জিনটা যদি কোনোভাবে ডিফেক্টিভ এটা প্রুভড হয়, সেক্ষেত্রে কিন্তু হেমোগ্লোবিন কাউন্ট ড্রাস্টিক্যালি ফল করবে এবং সেক্ষেত্রে যে রোগটা আমরা হতে দেখবো দ্যাট ইজ কল্ড থ্যালাসেমিয়া। ওকে, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। আর যদি আমরা হেমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেসকে কনসিডার করি তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এই দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম লিঙ্কড রিসেসিভ ডিজিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিসেসিভ ডিজিজ, রিসেসিভ কথার অর্থ হচ্ছে প্রচ্ছন্ন। অপশন তোমাকে এইভাবে দিয়ে দেবে যে হেমোফিলিয়া ইজ এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, এক্স লিঙ্কড ডমিন্যান্ট ডিজিজ, ওয়াই লিঙ্কড রিসেসিভ ডিজিজ, ওয়াই লিঙ্কড ডমিন্যান্ট ডিজিজ। তাহলে উত্তরটা কিন্তু হবে এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। এবং হেমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস এই দুটো কিন্তু পুরুষদের হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, বিকজ পুরুষদের একটাই মাত্র সেক্স ক্রোমোসোম থাকে। কিন্তু ইফ উই কনসিডার উইমেন, ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখেছি এক্স ক্রোমোসোমের সংখ্যা দুটো। দ্যাট ইজ ওয়াই ফিমেলদের ক্ষেত্রে কিন্তু উই নো যে সেখানে একটা ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একটা জিন হেলদি, একটা জিন যদি ঠিকঠাক থাকে এবং আরেকটা জিন যদি ডিফেক্টিভ হয় তাহলে ইট ইজ টার্মড অ্যাজ ক্যারিয়ার। এবং ক্যারিয়ার ফিমেল মানে হচ্ছে সে পার্শিয়ালি হেলদি। দ্যাট ইজ ওয়াই এই দুটো কিন্তু একটু আলাদা আমরা মাথায় রাখবো। কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে কালার ডিফারেন্সিয়েশন একটু সমস্যা হয় এবং হেমোফিলিয়ার ক্ষেত্রে মাথায় রাখবে এটা কিন্তু ব্লাড ক্লটিং ডিসঅর্ডার, এটাকে আমরা ব্লিডার্স ডিজিজ বলি। কারণ হেমোফিলিয়া এ এবং হেমোফিলিয়া বি দু রকমের হেমোফিলিয়া রয়েছে। এক্ষেত্রে যদি ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8 এবং 9টা মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লাড কোয়াগুলেশন হ্যাম্পার করে, ঠিক আছে, আফটার ইনজুরি। সো এটাকে আমরা ব্লিডার্স ডিজিজ বলি। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 1 আমরা আনসার করলাম অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, which hormone is responsible for breaking the dormancy of the seed? ব্রেকিং দ্য ডরম্যান্সি অফ দ্য সিড। দেখো ডরম্যান্সি কথার মানে হচ্ছে মাথায় রাখবে সুপ্ত অবস্থা। ডরম্যান্সি কথার মানে হচ্ছে সুপ্ত অবস্থা। তাহলে বলছে যে কোন ফাইটো হরমোন, ডেফিনেটলি এই চারটে টার্ম আমরা দেখে বুঝতেই পাচ্ছি যেগুলো প্রত্যেকটাই হচ্ছে প্লান্ট হরমোন বা ফাইটোহরমোন। প্লান্ট হরমোনকে আমরা ফাইটোহরমোন বলি। তাহলে অ্যানিমাল বডিতে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করার জন্য বা ডিফারেন্ট টাইপ অফ যে ফিজিওলজিক্যাল যে ফাংশনস যেগুলো এক্সিকিউটেড হয় ইন আওয়ার বডি সেগুলোকে প্লে করার জন্য ডিফারেন্ট টাইপ অফ হরমোনস আর দেয়ার বা ডিফারেন্ট টাইপ অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর দেয়ার ইন হিউম্যান বডি।
প্লান্টের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু হরমোন রয়েছে যারা কিন্তু একটা সিগনিফিকেন্ট বা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রত্যেকটা হরমোনের কিছু রেসপেক্টিভ ফাংশন রয়েছে যেগুলো কিন্তু প্লান্ট বডির ক্ষেত্রে ইজ ইনহেভিটেবল। ওকে, তো এখানে কি উত্তর হবে? আমি এখনো আনসার পাইনি। সিড ডরম্যান্সিকে ব্রেক করা, বীজের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করা, আলটিমেটলি starts or initiates seed germination, বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে। কি হবে আনসার? আচ্ছা, 2 এর আনসারটা হবে আনসার অপশন ডি, জিব্বারেলিন। ওকে, অপশন ডি, জিব্বারেলিন। আর যদি এখানে আমাকে প্রশ্নটা এরকম করতো যে which of the following phytohormone helps in retaining the seed dormancy, মানে বীজের সুপ্ত অবস্থাকে ধরে রাখে, রিটেন করে, একদমই তাই, সুপ্ত অবস্থাকে ধরে রাখে বা রিটেন করে, দ্যাট ইজ কল্ড abscisic acid or ABA। তাহলে অ্যাবসিসিক অ্যাসিড যদি সিড ডরম্যান্সিকে রিটেন করে বা ধরে রাখে, তাহলে সিড ডরম্যান্সিকে ব্রেক করে হচ্ছে জিব্বারেলিন। মাথায় রাখবে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্সিন এবং সাইটোকাইনিন বোথ আর রেসপন্সিবল ফর সেল ডিভিশন। means growth and development of plant body। আচ্ছা, আমাকে অক্সিনের একটা ইউনিক ফাংশন বলতে হবে, সাইটোকাইনিনের একটা ইউনিক ফাংশন বলতে হবে। আমি লিখছি, দেখো তোমরা এটা জানো কিনা। দেখো, অক্সিন helps in parthenocarpy, অক্সিন helps in parthenocarpy, seedless fruit production, যে প্রসেসে সিডলেস ফ্রুট প্রোডাকশন হয় দ্যাট ইজ কল্ড পার্থেনোকার্পি। অক্সিন হেল্পস ইন পার্থেনোকার্পি, রাইট? এবং সাইটোকাইনিন যেটা করে, সাইটোকাইনিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাইটোকাইনিন কিন্তু এজিংটাকে প্রিভেন্ট করে বা সেনেসেন্সকে ডিলে করে। which phytohormone helps in delaying the senescence? answer is cytokinin। ওকে, আনসার ইজ সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিন প্রয়োগ করলে কিন্তু একটা গ্রিন প্লান্ট অনেক দিন পর্যন্ত প্রোডাক্টিভ বা অনেক দিন পর্যন্ত কিন্তু সতেজ এবং বলতে পারো যে রিজুভিনেটেড থাকে। ওকে, ডরমিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডরম্যান্সি, যেটা একটা নেগেটিভ বলতে পারো যে অ্যাট্রিবিউট, ডরম্যান্সিকে রিটেন করা বা ডরম্যান্সি ধরে রাখা, বা অ্যাসোসিয়েটেড উইথ ডরম্যান্সি যদি বলি, হ্যাঁ, জরা প্রতিরোধ করে। ভেরি গুড, এক্স্যাক্টলি টার্মটাই আমি বলার চেষ্টা করছিলাম। বাংলায় যদি বলা হয় জরা প্রতিরোধ করে, বার্ধক্য বিলম্বিত করে, রাইট? চলো, প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছো, উত্তর হবে অপশন দিল্লি। কোয়েশ্চেন নাম্বার 3, which of the following pairs comprises the smallest and largest endocrine glands of humans respectively? তাহলে এন্ডোক্রাইন সিস্টেম কিন্তু WBCS এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে বিগত বছরে প্রিলিমসে মাথায় রাখবে মোটামুটি 2টোর কাছাকাছি কোয়েশ্চেন দিয়েছিল, রাইট? তাহলে এটা চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। চ্যাপ্টারটার নাম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। তাহলে বলছে যে নিচে অনেকগুলো পেয়ার রয়েছে, which of the following pairs comprises the smallest and largest endocrine glands of humans respectively? তাহলে কোনটা সব থেকে বড়, স্মলেস্ট কোনটা? ভেরি গুড, পিনিয়াল বডি, একদমই তাই, এটা হচ্ছে সব থেকে ছোট। পিনিয়াল বডি থেকে কোন হরমোন সিক্রেশন হয়?
যে হরমোনটা আমাদের বডির যে সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল যে ইকোসিস্টেম সেটাকে কন্ট্রোল করে। থার্ড আই অফ আওয়ার বডি বলা হয় পিনিয়াল গ্ল্যান্ডকে, রাইট? হ্যাঁ, সবাই ঠিক বলেছো। ওকে, সো এটা অপশন ডি হবে। এবং থাইরয়েডটা হচ্ছে লার্জেস্ট। তাহলে আরেকটা কোয়েশ্চেন এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে, থাইরয়েড গ্ল্যান্ডের এফিসিয়েন্সির জন্য বা থাইরয়েড গ্ল্যান্ডের প্রপার ফাংশনিং এর জন্য which mineral element is responsible? আনসার কি হবে? আনসার হবে আয়োডিন। তাহলে আয়োডিন ডেফিসিয়েন্সি হলে কিন্তু আমরা দেখেছি যে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু প্রপার ওয়েতে ফাংশন করতে পারে না, বা থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হয় সেই সিক্রেশনটাও কিন্তু কোথাও গিয়ে ইম্প্যাক্টেড হয়, রাইট? সো এগুলোও কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। থাইরয়েড থেকে কোন কোন হরমোন সিক্রেশন হয়, কোন কোন হরমোন সিক্রেশন হয়, এবং সেই হরমোনগুলোর হাইপো এবং হাইপার সিক্রেশনে কি রোগ হয়, চাইল্ডের ক্ষেত্রে কি হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে কি হয়, এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং থাইরয়েড গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট ইন দ্য থ্রোট রিজিয়ন অফ আওয়ার বডি, তাই তো? এটার পজিশন কোথায় এটাও আমাকে জানতে হবে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা যদি থ্রোট রিজিয়নে থাকে, পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল বডি কোথায় থাকে? ব্রেনে থাকে, ব্রেনে থাকে, রাইট? তাহলে ব্রেন পোর্শনে যে তিনটে এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে সেগুলো কি কি? ওয়ান অফ দেম ইজ পিনিয়াল বডি, আর কি রয়েছে? পিটুইটারি অ্যান্ড হাইপোথ্যালামাস। ওকে, তাহলে আমরা অনেকগুলো তথ্য কিন্তু জানতে পারলাম। তাহলে পিটুইটারিকে আমরা কি বলি? পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, কারণ পিটুইটারি সিক্রেশন কিন্তু অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনটাকে রেগুলেট করে। দ্যাট ইজ ওয়াই পিটুইটারি ইজ কল্ড মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, মাথায় রাখবে। আর ওভারি থেকেও কিন্তু বেশ দুটো ইম্পর্টেন্ট হরমোন সিক্রেশন হয়। উই অল নো দ্যাট গ্রাফিয়ান ফলিকল, ম্যাচিওর ফলিকল যেটাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল, যেখান থেকে ওভাম রিলিজ হয়, প্রসেসটার নাম ওভিউলেশন। সেই গ্রাফিয়ান ফলিকল থেকে যে এস্ট্রোজেন হরমোনটা সিক্রেশন হয় সেটা কিন্তু আমাদের মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়াল সাইকেল ইনিশিয়েট করার জন্য রেসপন্সিবল। এবং আফটার বলতে পারো যে ওভিউলেশন, সেই গ্রাফিয়ান ফলিকলটা কনভার্টেড হয় ইনটু কর্পাস লিউটিয়াম উইচ ইজ আ টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেখান থেকে সিক্রেশন হয় কি? প্রজেস্টেরন, রাইট? মেলাটোনিন, ভেরি গুড। পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেশন হয় তার নাম মেলাটোনিন উইচ ইজ কল্ড স্লিপ হরমোন। অ্যাবসলিউটলি কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। Which of the following vitamins is excreted through urine? ইউরিন দিয়ে কোন ভিটামিন এক্সক্রিশন হয়? কোন ভিটামিনকে আমরা ইউরিনের মধ্যে প্রেজেন্ট থাকতে দেখি? চারটে অপশন রয়েছে, এ, ডি, সি, ই। সো উই অল নো কি ভিটামিনকে যদি আমরা ব্রডলি ক্লাসিফাই করি তাহলে দুরকম হয় সেটা। একটা হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন, আরেকটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন। ফ্যাট সলিবল ভিটামিন রয়েছে এ, ডি, ই এবং কে। আর ওয়াটার সলিবল ভিটামিন রয়েছে, we all know, B complex and vitamin C. তাহলে this is the hint of this particular question. এখানে কিন্তু কোথাও B complex নেই, তাহলে উত্তরটা কি হবে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে আনসার হবে কি? অপশন সি। তাহলে ভিটামিন সি কে আমরা বলি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড ব্যান্ড, বা যেটাকে বলা হয় যে এই ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হলে স্কারভি রোগটা হয়, তাই তো? স্কারভি মানে কি? ম্যালফরমেশন অফ গামস, যেখানে ব্লিডিং হয় গাম থেকে, রাইট? তো অ্যান্টি স্করবিউটিক ফ্যাক্টরও বলা হয় সেই কারণে ভিটামিন সি কে। ওকে, তাহলে এখানে আনসার হলো অপশন সি।
এটাই কিন্তু একটু ভালো করে মনে রাখবে। কজ অফ মায়োপিয়া ইজ, যেখানে আমাদের ডিস্ট্যান্ট অবজেক্টটা ব্লারি হয়ে যায়, নিয়ার বাই অবজেক্টগুলো মোটামুটি ভাবে ভিজুয়ালাইজ করা গেলেও ডিস্ট্যান্ট অবজেক্ট সিমস ভেরি মাচ ব্লারি। কেন হয় এটা রেকটিফিকেশন করা পসিবল? কোন লেন্স ব্যবহার করে আমরা মায়োপিয়াকে রেকটিফাই করতে পারি বা কারেক্ট করতে পারি কমেন্ট সেকশনে জানাবে। অপশন দিচ্ছে কন্ট্রাকশন অফ দ্য আইবল, expansion of the eyeball, dryness of the optic nerve. All are true. Very good. Darun answer. Very good. 5 option B. দেখো নরমালি নর্মাল কেসে আমরা জানি যে লাইটটা ডিরেক্টলি এসে পড়ে হচ্ছে আমাদের রেটিনার মধ্যে ফর ভিশন, রাইট? সেখানে কিন্তু আমাদের রেটিনাতে এসে লাইটটা ডিরেক্টলি পড়ে বলে আমাদের ভিশন কিন্তু ইম্প্যাক্টেড হয় না। কিন্তু যেহেতু ফ্রন্ট টু ব্যাক একটা এক্সপ্যানশন হয়ে যায় আইবলের, সেই কারণে কিন্তু তোমার ইমেজ ফরমেশনটা কিছুটা ডিসরাপ্টেড হয়ে যায় বা ডিস্টরশন হয়, সেই কারণে আমাদের ভিজিবিলিটি হ্যাম্পার করে, রাইট? তো এরকম আই রিলেটেড যতগুলো ডিসঅর্ডার রয়েছে, মায়োপিয়া, প্রেস বায়োপিয়া, ক্যাটারাক্ট, এরকম অনেক আছে, এগুলো একটু ভালো করে দেখে নিও। নার্ভাস সিস্টেম এবং সেন্স অর্গান, এই চ্যাপ্টারের কোয়েশ্চেন এটা। সেন্স অর্গান থেকে আই এবং ইয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে আই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাকে বলবে যে মায়োপিয়াকে কারেক্ট করার জন্য হোয়াট টাইপ অফ লেন্স উই ইউজ, এটা জানা থাকলে কমেন্টে বলবে। চলো পরবর্তী প্রশ্ন। One of the following terms includes the rest of the lot. Identify the single term. খুব ভালো প্রশ্ন, বিসিএস প্রিলিমস এর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন। কোনটা উত্তর হবে বলে তোমরা মনে করছো? One of the following terms includes the rest of the lot. Identify the single term. Concave, very good. সুমন আনসার করে দিয়েছে concave, very good, concave lens, correct. না, ভুল হচ্ছে। সুমন হলো না আনসার, মিক্সড আনসার পাচ্ছি। সবাই বলছো 6C, absolutely correct, absolutely correct answer. দেখো প্রথমে এখান থেকে আমরা অড ওয়ান আউট করি, তারপর we will go to the explanation. দেখো প্রথমটা বলছে মিনারেলোকর্টিকয়েডস। আচ্ছা আমরা তো সবাই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা শুনেছি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের নাম তো সবাই শুনেছি আমরা, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ইট ইজ ভেরি পপুলার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের কিডনি বা বৃক্কের মাথার উপরে যে গ্ল্যান্ডটা প্রেজেন্ট থাকে তার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। As adrenal gland situates at the top of the kidney, so that depending on its position আমরা এটাকে বলি হচ্ছে কি suprarenal gland. Anything associated with kidney is called renal. Renal vein, renal artery, renal failure, renal calculi, suprarenal. Renal means kidney, right? তাহলে suprarenal মানে কি superior to kidney, কিডনির মাথার উপরে রয়েছে, that is why superior to kidney বলা হচ্ছে। তাহলে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা হচ্ছে কর্টেক্স, আরেকটা হচ্ছে মেডিউলা। ওকে, কর্টেক্স থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেগুলোকে আমরা কর্টিকয়েডস বলি, aldosterone, mineralocorticoids, sex corticoids, ওকে, adrenocorticoids, এই হরমোনগুলো সিক্রেশন হয়। মেডিউলা থেকে সিক্রেশন হয় অ্যাড্রিনালিন অ্যান্ড নরঅ্যাড্রিনালিন, ওকে, রাইট? তাহলে মাথায় রাখবে যে মিনারেলোকর্টিকয়েডস কর্টেক্স থেকে সিক্রেশন হয়, অ্যাড্রিনালিন মেডিউলা থেকে সিক্রেশন হয়, গ্লুকোকর্টিকয়েডস
কর্টেক্স থেকে সিক্রেশন হয়। তাহলে এই তিনটে হচ্ছে হরমোন, সরি এ বি ডি হচ্ছে হরমোন, বাট সুপ্রারেনাল গ্ল্যান্ড ইজ অ্যান endocrine gland. সো এটাকেই আমরা কিন্তু আনসার করলাম, endocrine gland, যেখান থেকে এতগুলো হরমোন সিক্রেশন হয়। ওকে, এমার্জেন্সি হরমোন বা স্ট্রেস হরমোন অ্যাড্রিনালিন। আর্শিকা, ভেরি গুড। আরেকটা জিনিস মাথায় রাখবে যে সেক্স কর্টিকয়েডস বা যেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেনিক হরমোন যেগুলোকে বলা হয়, সেই হরমোনের যদি কোনো কারণে হাইপার সিক্রেশন হয় তাহলে একটা পার্টিকুলার ডিজিজ হয়। কারোর কি জানা আছে? থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী প্রশ্ন। কি করলাম কোয়েশ্চেনটা? হাইপার সিক্রেশন অফ দ্য সেক্স কর্টিকয়েডস। পরবর্তী প্রশ্ন, দ্য মেইন সোর্স অফ মিথেন গ্যাস ইন ইন্ডিয়া, ফ্লোরিকালচার গার্ডেন্স, টি গার্ডেন্স, orchards, paddy fields? Waiting for the answer. বলো কি হবে? Question number 7. Very good. Addison's disease নয় সুমন, think. Sex corticoids বলেছি, sex corticoids. 7 এর আনসার কি হবে? ডি, ভেরি গুড, প্যাডি ফিল্ড। দেখো এই মিথেন গ্যাসের যদি আমরা অ্যানথ্রোপোজেনিক সোর্স দেখি বা কোন ম্যানমেড সোর্স থেকে মিথেন রিলিজ হয়, সেটা কিন্তু ডেফিনেটলি আনসার হচ্ছে প্যাডি ফিল্ড বা রাইস ফিল্ড। ওকে, তাহলে এখান থেকে ম্যাক্সিমাম মিথেন কিন্তু রিলিজড হয়। এছাড়াও মিথেনের উৎস আমরা জানি ওয়েটল্যান্ডস হতে পারে, এক্সক্রিটা অফ দ্য ক্যাটল হতে পারে, তারপরে তোমার যেগুলো আর কি মানে ডাম্পিং গ্রাউন্ড যেগুলোকে আমরা দেখি যে ওয়েস্টগুলোকে ডাম্প করি আমরা, সেইখান থেকেও ল্যান্ড ফিলিং থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা মিথেন উৎপন্ন হতে দেখি। তো হ্যাঁ, রাইট। এবারে মিথেনের একটা ইম্পর্টেন্ট মানে বলতে পারো যে দিক হচ্ছে, যেটা আমাদের পরীক্ষায় আসে, ইট ইজ এ গ্রিন হাউস গ্যাস। ওকে, তো কার্বন ডাই অক্সাইড বা মিথেন এগুলো সবটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এবং এর সাস্টেনেবিলিটি বা এর স্টেবিলিটি ইজ ভেরি হাই। হয়তো পোটেনশিয়ালের দিক থেকে কার্বন ডাই অক্সাইড বা সালফার হেক্সাফ্লুরাইড এগুলো প্রায়োরিটি এরিয়াতে রয়েছে, কিন্তু মিথেন ইজ ওয়ান অফ দ্য হার্মফুল গ্রিন হাউস গ্যাসেস উইচ ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। এবং গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং এই দুটো কিন্তু কালেকটিভলি ইজ রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ, তাই তো? তাহলে মিথেনের উৎস কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা একটা অ্যানথ্রোপোজেনিক সোর্স, কারণ প্যাডি ফিল্ড বা রাইস ফিল্ড এখান থেকে প্রচুর কিন্তু মিথেন উৎপন্ন হয়। ন্যাচারাল সোর্সও রয়েছে, সেটাও কিন্তু আমাদের অতটা ইম্পর্টেন্ট না, দ্যাট ইজ ওয়াই বললাম না। এখানে আনসারটা আমরা পেলাম হচ্ছে অপশন দিল্লি। ওকে, চলো। দ্য টার্ম বায়োডাইভার্সিটি ওয়াজ কয়েন্ড বাই, বায়ো শব্দের মানে কি? লিভিং। ডাইভার্সিটি কথার মানে কি? ভ্যারিয়েশন। তাহলে ভ্যারিয়েশন অ্যামং লিভিং অর্গানিজমস, লিভিং বা আমরা বায়োটিক বলতে পারি, বায়োটিক। বায়োটিকের মধ্যে প্লান্ট, অ্যানিমাল, মাইক্রো অর্গানিজমস সবই কিন্তু ইনক্লুডেড। তাহলে এই যে ডাইভার্সিটি বা ভ্যারিয়েশন ফাউন্ড অ্যামং লিভিং অর্গানিজমস, এটাকেই বলা হয় বায়োডাইভার্সিটি। ওকে, সো এই বায়োডাইভার্সিটি কিন্তু আমরা দেখেছি জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি, ইকোসিস্টেম ডাইভার্সিটি, এরকম অনেক ধরনের ভ্যারিয়েশনস রয়েছে। কালেকটিভলি পুরো ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে বায়োডাইভার্সিটি। তাহলে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম প্রবর্তন করেন ওয়াল্টার জি রোজেন। ভেরি গুড, যারা অপশন বি আনসার করেছো। কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে এখন ওয়ার্ল্ডে, আর কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট আছে ইন ইন্ডিয়া? কারোর যদি জানা থাকে বলবে। আর কোন
ইম্পর্টেন্ট কনভেনশন বা কোন ট্রিটি এই বায়োডাইভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড, যেখানে বায়োডাইভার্সিটির ডেফিনেশনকে প্রথম অ্যাকসেপ্ট করা হয়েছিল? এগুলো তোমাদের জন্য প্রশ্ন, এগুলো তোমরা আনসার করবে। ওকে, সো বায়োডাইভার্সিটি শব্দটা প্রবর্তন করেন হচ্ছে ওয়াল্টার জি রোজেন, এবং উই অল নো যে মেগা বায়োডাইভার্স নেশন কিন্তু ইন্ডিয়া। আমাদের ওয়ার্ল্ডে এরকম ভেরি গুড আর শিখা 4টি হটস্পট রয়েছে আমাদের ইন্ডিয়াতে, এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড নাম্বার অফ হটস্পট হচ্ছে 36, রাইট? এবং ইন্ডিয়া হচ্ছে একটা মেগা ডাইভার্স নেশন। আমাদের ওয়ার্ল্ডে কতগুলো মেগা ডাইভার্স নেশন আছে তোমাদের জন্য প্রশ্ন থাকলো। এবং মেগা ডাইভার্স নেশন কেন? বিকজ ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি ইজ প্রেজেন্ট ইন ইন্ডিয়া, এবং এমন কিছু ইউনিক বা কিছু এন্ডেঞ্জার্ড স্পিসিস রয়েছে, বা ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি কনসেন্ট্রেটেড আছে এই 18টা নেশনে। দ্যাট ইজ ওয়াই এগুলোকে বায়োডাইভার্স নেশন বলা হয়, মেগা বায়োডাইভার্স নেশন বলা হয়, এবং ইন্ডিয়া কিন্তু ওয়ান অফ দেম। ওকে, মাথায় রাখবে। 36 হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। Forests having no free entry by people in India. National park, sanctuary, reserve forest, protected forest. Right answer কি হবে বলবে? National park, wildlife sanctuary, reserve forest, protected forest. দেখো, আমরা যদি ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল বাউন্ডারি দেখি, তাহলে ডেফিনেটলি ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে ন্যাশনাল পার্কের বাউন্ডারি কিন্তু হাই। ওকে, 9 অপশনে কারেক্ট। তাহলে ন্যাশনাল পার্কে কিন্তু হিউম্যান ইন্টারফারেন্স, বিশেষ করে কোর এরিয়াটায়, বা হিউম্যান পারমিসিবিলিটি ইজ অ্যাবসলিউটলি ব্যান্ড। ওকে, কারণ আচ্ছা 9-এর অপশন এ বলছো, আবার অপশন ডিও বলছো, তো আমি এর রেসপেক্টে এক্সপ্লেনেশন এটা দিচ্ছি যে ন্যাশনাল পার্ক কিন্তু হিউম্যান ইন্টারফারেন্স ফ্রি অলমোস্ট। ওকে, ইনসিটু কনজারভেশনের পার্ট এটা একদমই তাই। ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলো সবটাই ইনসিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশন মানে হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য কনজারভেশন স্ট্র্যাটেজিস, যেখানে আমরা বন্যপ্রাণ বা ওয়াইল্ড লাইফকে প্রিজার্ভ করি। ওয়াইল্ড লাইফের সেফগার্ডের জন্য তাদেরকে প্রোটেকশন এবং প্রিজার্ভেশন করা হয়। এই ইনসিটু কনজারভেশনের পার্টে এগুলো আসে, যেখানে উইদাউট এনি ইন্টারফারেন্স, উইদাউট এনি হিউম্যান ম্যানিপুলেশন এরা কিন্তু অবাধে বিচরণ করতে পারে, এবং ম্যাক্সিমাম ভ্যারিয়েশন বা ম্যাক্সিমাম ডিগ্রি অফ অ্যাডাপ্টেশন কিন্তু আমরা এই এরিয়াগুলোতে লক্ষ্য করি, যেখানে হিউম্যান সার্ভেইলেন্স চলে এবং দেখা হয় যে তারা কোনোভাবে ইম্প্যাক্টেড হচ্ছে কিনা বা এন্ডেঞ্জার্ড হয়ে পড়ছে কিনা। ওকে, হ্যাঁ, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা ন্যাশনাল পার্কের যে লোকাল যে ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা সেখানকার ওয়াইল্ড লাইফ বা সেখানকার রিচ হেরিটেজ, এটার জন্য কিন্তু ন্যাশনাল পার্ককে একটা পার্টিকুলার কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়াকে আমরা ন্যাশনাল পার্কের তকমা দিই। এবং এখানে কিন্তু অ্যাবসলিউটলি মাথায় রাখবে যে উইথ ডিউ পারমিশন অফ কনসার্ন অথরিটি তবেই কিন্তু হিউম্যান ইন্টারভেনশন পসিবল, আদারওয়াইজ কিন্তু না। হাইয়েস্ট ডিগ্রি অফ প্রোটেকশন ইজ প্রেজেন্ট হিয়ার। সব থেকে বেশি প্রোটেকশন বা সেফগার্ড করা হয় যাতে ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণ কোনোভাবে বিপন্ন না হয়ে পড়ে। ওকে, মাথায় রাখবে। সো আনসার কিন্তু আমরা অপশন এ করলাম, ন্যাশনাল পার্ক। চলো, in which substage of interphases is DNA doubled? ইন্টারফেস কে আমরা বলি প্রস্তুতি দশা। সেল সাইকেল বা কোষ চক্রের দুটো দশা, একটাকে আমরা বলি ইন্টারফেস, একটাকে আমরা বলি মাইটোটিক ফেজ। তো মাইটোটিক ফেজটা হচ্ছে সিনথেসিস ফেজ, কারণ সেখানে কি হয়,
মাইটোটিক ফেজে মাথায় রাখবে, মাইটোটিক ফেজে কিন্তু নিউক্লিয়ার ডিভিশন বা ক্যারিওকাইনেসিস হয়, আর সাইটোপ্লাজমিক ডিভিশন বা সাইটোকাইনেসিস হয়। ওকে, তাহলে এটা অ্যাবসলিউটলি ডিভিশন ফেজ, এখানে কোনো প্রিপারেশন চলে না। কিন্তু ইন্টারফেজকে আমরা প্রিপারেটরি ফেজ বলি, কারণ সেখানে G1, S, G2 এই তিনটে ফেজ কিন্তু এক্সিস্ট করে, যেখানে ডিএনএ ডুপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন হয় এস ফেজে। এস এর পুরো নাম হচ্ছে, এস এর পুরো নাম হচ্ছে সিনথেসিস ফেজ বা রেপ্লিকেশন ফেজ বলা হয়, ডিএনএ রেপ্লিকেশন ফেজ বলা হয়। G1টাকে বলা হয় প্রি ডিএনএ রেপ্লিকেশন ফেজ, প্রি ডিএনএ রেপ্লিকেশন ফেজ। G2 কে বলা হয় পোস্ট ডিএনএ রেপ্লিকেশন ফেজ। এছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে G1, G2 এগুলো, কিছু ইম্পর্টেন্ট আরএনএ, প্রোটিন, এনজাইম এগুলো কিন্তু সিনথেসিস হয়। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ফেজ আছে, দ্যাট ইজ কল্ড G0 ফেজ বা রেস্টিং ফেজ। যখন কোনো একটা সেল দেখে যে পরবর্তী স্টেজটা যাওয়ার জন্য আমি প্রস্তুত নই, বা পরবর্তী স্টেপ যদি আমি মুভ করি তাহলে সেখানে কোনো থ্রেট বা কোনো রকম কোনো ডেঞ্জার পারসিস্ট করছে, সো এটা সেলের জন্য ডেট্রিমেন্টাল, সো উই শুড গিভ আপ। তো সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় সেল সাইকেলটা কিন্তু তোমার মানে বলতে পারো কমপ্লিটলি কিন্তু বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। এটাকে আমরা রেস্টিং স্টেজ বলি বা মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ ফেজ অফ দ্য সেল বলা হয়। এক্সাম্পল ইজ নার্ভ সেল। নার্ভ সেল কিন্তু পার্মানেন্টলি G0 ফেজে রয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, প্রত্যেকটা স্টেজে বেশ কিছু চেক পয়েন্ট রয়েছে। চেক পয়েন্টের কাজ হচ্ছে টু এনশিওর দ্যাট যে সেলটা উইদাউট এনি ডিফিকাল্টি, উইদাউট এনি ফিয়ার বা উইদাউট এনি প্রবলেম পরবর্তী ফেজে যেতে পারে। ওকে, তো এটা এনশিওর করে যে এভরিথিং ইজ গোয়িং ওকে। তো এখানে আনসারটা আমরা বি করলাম। পরের প্রশ্ন, which of the following animals is known as living fossil? এটা অত্যন্ত সোজা একটা প্রশ্ন। নিচের কোন প্রাণীটিকে আমরা জীবন্ত জীবাশ্ম বলি? লিভিং ফসিল মানে দে আর স্টিল প্রেজেন্ট, they are still present without any significant change, কোন রকম পরিবর্তন ছাড়াই যারা এখনো পর্যন্ত বেঁচে আছে, যাদের একটা দীর্ঘ ফসিল হিস্ট্রি রয়েছে, যাদের সমসাময়িক বা কন্টেম্পোরারি যে অ্যানিমাল ছিল দে গট এক্সটিংক্ট, স্টিল এরকম বেশ কিছু প্রাণী রয়েছে, দে আর স্টিল প্রেজেন্ট উইদাউট এনি সিগনিফিকেন্ট চেঞ্জ। তাহলে এটা উত্তর হবে পেরিপেটাস। পেরিপেটাস কার কার মধ্যে কানেক্টিং বলতে পারো যে মানে কানেকশন তৈরি করে, কোন দুটো পার্টিকুলার ক্লাস তাদের কানেকশন, কোন দুটো পার্টিকুলার ক্লাস তাদের কানেকশন বলো। annelid arthropod, am I right or wrong? annelid arthropod, যদি আমি রং হই কমেন্টে তোমরা জানাবে পেরিপেটাস কোন পার্টিকুলার দুটো ক্লাসের ক্যারেক্টারিস্টিক্স কে ক্যারি করে, বা কোন দুটো পার্টিকুলার ক্লাসের ক্যারেক্টারিস্টিক্স আমরা পেরিপেটাসের মধ্যে দেখতে পাই। তাহলে আই এম কারেক্ট, রাইট, অ্যানিলিড অ্যান্ড আর্থ্রোপোড। তাহলে এদের সাথে এই লিভিং ফসিলের সাথে যারা মানে হারিয়ে গেছে, মানে যাদেরকে আমরা বলতে পারো মিসিং লিঙ্ক বলি, মিসিং লিঙ্ক কিন্তু এখন আর সেইভাবে এক্সিস্ট করে না, হ্যাঁ, কারণ আর্কিওপটেরিক্স বা এরা নেই, কিন্তু এরা এখনো পর্যন্ত আছে এবং এরা কিন্তু বিভিন্ন ক্লাস বা বিভিন্ন গ্রুপ অফ অ্যানিমালের মধ্যে স্টিল একটা কানেকশন ধরে রেখেছে। ওকে, সো এখানে আমরা আনসারটা করব হচ্ছে পেরিপেটাস। 12টা কি বলছে,
The radioactive element used in pacemaker. Pacemaker is very important. Natural pacemaker of heart আমরা বলি SA নোট কে সাইনোঅ্যাট্রিয়াল নোট। রাইট অ্যাট্রিয়ামে প্রেজেন্ট থাকে, এর কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রিগার করা, যেটা সেন্স করার পর তবেই কিন্তু হার্ট পাম্প করতে শুরু করে বা কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে শুরু করে। তাহলে আর্টিফিশিয়াল পেসমেকারে আমরা যে রেডিও অ্যাক্টিভ প্রোব বা এলিমেন্টটা ব্যবহার করি সেটা কি দিয়ে তৈরি হয়? এই কোয়েশ্চেনটা বায়ো ইনস্ট্রুমেন্টেশন চ্যাপ্টারের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেখান থেকে নাওয়াডেজ কোয়েশ্চেন আসছে প্রচুর। কারেক্ট, প্লুটোনিয়াম, ভেরি গুড, কারেক্ট, রাইট, প্লুটোনিয়াম, কারেক্ট। পরবর্তী প্রশ্ন, দ্য পাওয়ার হাউস অফ সেল ইজ। অনেকগুলো টাফ কোয়েশ্চেনের মাঝে একটা ইজি কোয়েশ্চেন। পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর কাকে বলা হয়? রিজার্ভ পেসমেকার ইজ AV node, correct. The powerhouse of cell is কোষের শক্তিঘর, একদমই তাই, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে কতগুলো মেমব্রেন আছে? দুটো মেমব্রেন রয়েছে। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এটিপি সিনথেসিস করা, রাইট? এবং মাইটোকন্ড্রিয়ার যেহেতু নিজস্ব নিউক্লিয়াস রয়েছে, নিজস্ব ডিএনএ রয়েছে, ভেরি সরি, সো মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি হচ্ছে সেল উইদিন আ সেল বা সেমি অটোনমাস সেল অর্গানেল। Okay, DNA is a hereditary material of human being. Mitochondrial inner membrane টা ক্রিস্টিফর্ম করে, we all know. সেখানে টেনিস র্যাকেটের মতো বেশ কিছু স্ট্রাকচার দেখা যায় যাকে বলা হয় F0 F1 পার্টিকেল, এগুলো তোমরা জানো। এবং এরোবিক রেসপিরেশনে কিন্তু আমরা দেখেছি টিসিএ সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তার যে ইম্পর্টেন্ট রিয়াকশনস গুলো সেগুলো কিন্তু সবটাই পারফর্মড হয় উইদিন দ্য মাইটোকন্ড্রিয়া। কোনোটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়, কোনোটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়। ওকে, সো মাইটোকন্ড্রিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। লাইসোজোমকে আমরা বলি হচ্ছে কি সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলি, সেলফ কিলিং করে সেই জন্য। এবং নিউক্লিয়াসকে আমরা কি বলি? ব্রেন অফ দ্য সেল বা কন্ট্রোলিং টাওয়ার অফ দ্য সেল। আচ্ছা, আমাকে তোমরা জানাবে যে বি আর সি এর মধ্যে কোনটাকে ডিসকভার করেন সায়েন্টিস্ট ডি ডুভে? কোনটাকে ডিসকভার করেন সায়েন্টিস্ট ডি ডুভে? আনসার করবে। কন্ট্রোলিং টাওয়ার অফ দ্য সেল হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন আর হুক? হু কমেন্টে জানাও, রবার্ট ব্রাউন আর হুক কে নিউক্লিয়াস আবিষ্কার করেন? কমেন্টে জানাবে। চলো পরবর্তী প্রশ্ন, the first transgenic crop was, প্রথম ট্রান্সজেনিক ক্রপ কোনটা? বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনের দ্বারা যদি আমরা কোনো মডিফাইড কোনো ক্রপ তৈরি করি, কোনো একটা মডিফাইড ভ্যারাইটি অফ ক্রপ ডেভেলপ করা হয় উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি বা উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ কল্ড ট্রান্সজেনিক ক্রপ। তো ট্রান্সজেনিক ক্রপে রবার্ট হুক বলছে, অ্যাবসলিউটলি রং। রবার্ট হুক ডেড সেল ডিসকভার করেন 1665-এ ফ্রম দ্য সেকশন অফ দ্য কর্ক। আনসার হবে রবার্ট ব্রাউন। আচ্ছা, মিক্সড আনসার পাচ্ছি। ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ ওয়াজ, ঠিক করে উত্তর দাও। ঠিক করে উত্তর দেবে। এটা আনসার হবে টোব্যাকো, এটা আনসার হবে টোব্যাকো। সুমন ঠিক আনসার করেছো, আরেকজন কেউ আনসার করলে সে ভুল করলে, তাই বললাম।
এটা আনসার হবে টোব্যাকো 14। ওকে, চলো তাহলে বাইরে থেকে কোনো জিন যদি কোনো একটা লিভিং কোনো সিস্টেমে ইম্পোর্ট করা হয় তাকে আমরা ট্রান্সজিন বলি। ফরেন জিনটাকে আমরা, ফরেন জিন অফ ইন্টারেস্টকে আমরা ট্রান্সজিন বলি। ওকে, সো বাইরে থেকে কোনো একটা জিন ট্রান্সজিন এন্টার করানোর পরে আমরা যে মডিফাইড ক্রপ ভ্যারাইটি তৈরি করি দ্যাট ইজ কল্ড ট্রান্সজেনিক ক্রপ। অপশন হবে এ। লাস্ট আনসার, হোয়াট ইজ দ্য ক্রোমোসোম নাম্বার ইন হিউম্যান ওভাম? এটাই তোমাদের জন্য লাস্ট আনসার দেওয়ার সুযোগ। লাস্ট কোয়েশ্চেনে আমরা চলে এসেছি। হিউম্যান ওভাম, প্রথম কথা আমাকে জানতে হবে এটা একটা রিপ্রোডাক্টিভ সেল। এটা একটা রিপ্রোডাক্টিভ সেল, তাহলে রিপ্রোডাক্টিভ সেলে ক্রোমোসোম সংখ্যা অলওয়েজ দেহ কোষে ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়, রাইট? তাহলে যদি সোম্যাটিক সেলে ক্রোমোসোম নাম্বার হয় 23 পেয়ার্স, তাহলে রিপ্রোডাক্টিভ সেলে ক্রোমোসোম নাম্বার হবে 23। তাতে 22টা অটোসোম থাকবে আর একটা এক্স ক্রোমোসোম থাকবে, আইদার এক্স অর ওয়াই। ওকে, মেলের ক্ষেত্রে 22A প্লাস ওয়াই, 22A প্লাস এক্স, আর মহিলাদের ক্ষেত্রে 22A প্লাস এক্স অ্যান্ড 22A প্লাস এক্স। তাহলে এই ওয়াইটা যদি এই এক্স কে ফার্টিলাইজ করে সেক্ষেত্রে the zygote will be 44A plus XY, that is son. This is called sex determination. তাহলে আমরা এখানে আনসারটা কি হবে বলো? 15। কোথাও কি 23 আছে? না। So answer will be option Delhi, none of the above. চলো, সো আজকের সেশনটা আমাদের এইটুকুই থাকলো। আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা এনজয় করেছো, প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে কিছু না কিছু শেখাতে পেরেছি তোমাদের। তো আগামী দিনগুলোতেও আমি চেষ্টা করব এইভাবেই বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে ডিসকাস করার। তোমাদের যদি স্পেসিফিক কিছু বলার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো ক্লাসের শেষে, এবং পরের ক্লাসে কিন্তু অবশ্যই আমরা আবার বেশ কিছু এরকম মিক্সড ব্যাগ এমসিকিউ নিয়ে কথা বলবো। তোমরা প্রত্যেকে লাইভ ক্লাসে আসবে, এটুকুই রিকোয়েস্ট থাকলো প্রত্যেকের কাছে। টিল দেন স্টে টিউনড, আর সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। আপকামিং দিনগুলো খুব ভালো আসতে চলেছে এবং প্রচুর পরীক্ষা হবে। সেই পরীক্ষাগুলো কিন্তু আমাদের সাকসেসফুলি প্রত্যেকটা হার্ডেল ক্লিয়ারও করতে হবে, তাই তো? তো বেস্ট অফ লাক টু অল অফ ইউ, হ্যাভ আ গুড ডে। চলো।